Mighty, and I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy my new class. আমরা গত ক্লাসে দেখেছিলাম কি কি বিষয় আমাকে একটু বলবেন ওখানে কি কি বিষয় পড়িয়েছিলাম এবং কি কি হোমওয়ার্ক দিয়েছিলাম। সম্ভবত রাইটিং এর উপরে বাংলা সেন্টেন্স দেওয়া ছিল, ইংরেজি করতে বলেছিলাম নাকি ইংরেজি দেওয়া ছিল, বাংলা করেছিলাম, এবং ইউজেস অফ বি ইউজ টু, মানে অতীতকালের নিয়মিত অভ্যাস হলে যে ইউজ টু ব্যবহার করা হয় সেইটার উপর একটি ক্লাস নিয়েছিলাম। যেমন আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আমি প্রতিদিন নদীর তীরে হাঁটতাম, আই ইউজড টু ইট অ্যান এগ, আই ইউজ টু টেক এক্সারসাইজ নিয়ার দ্য রিভার। অর্থাৎ ইউজ টু এর ব্যবহার দেখেছিলাম। আমরা কথা বলতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আমরা কথা বলবো বা প্রেজেন্টেশন দিব, তখন এই ভার্বের ব্যবহারটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, ভার্বটা ঠিক রেখে আমাদের কথা বলতে হবে। তো আমরা সেই সঙ্গে আজকে আরো একটি ভার্বের বিষয়টা একটু দেখব, দ্যাট ইজ কল্ড ইউজেস অফ বি ভার্ব। এই বি ভার্বটা কখনো মেইন ভার্ব হয়, আবার বি ভার্বটা কখনো কখনো অক্সিলারি ভার্ব হয়। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট বিট। যেমন আই ইট রাইস, এখানে যদি বলি আই অ্যাম ইটিং রাইস, দেখেন তখন দ্বিতীয় বাক্যে কিন্তু ইট থাকছে না, ওখানে কি লেখা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস। এখানে ইটিং কেন দিচ্ছি, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বি ভার্বেরও বিষয়টা কিন্তু ঠিক তদ্রূপ। আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্ট বিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে অনেক নামে এবং বিভিন্নভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা বি ভার্বের সমস্ত ব্যবহার শিখব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান। যদি কোথাও কোনো কিছু আছে বা থাকে, এমন বোঝায় অবস্থিত আছে, তখন কিন্তু আমরা বি ভার্বটি ব্যবহার করব। মিতা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার ভাবে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, শারমিন আক্তার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। দেখেন তো এই যে বি, আমরা যদি বলি এই জায়গাটা দেখেন একটু, যে কখন বিটা মেইন ভার্ব হয় আর কখন একটু অক্সিলারি ভার্ব হয়। বি এর অর্থ কি পাবো, হওয়া, থাকা অথবা কোনো কিছু এর অবস্থান। বি নিজেই একটা মেইন ভার্ব। আবার ব্যবহারের উপরে ভিত্তি করে এটি অনেকগুলা ফর্মেও ব্যবহৃত হয়ে থাকে। কিসের উপরে, ব্যবহারের উপরে। যেমন দেখেন প্রেজেন্ট টেন্সে বি নিজে বসে যাবে, অ্যাম ইজ আর। পাস্ট টেন্সে কি বসে, অজ ওয়্যার। অজ কোথায় বসে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়। আর ওয়্যার কোথায় হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়। পাস্ট পার্টিসিপলে বিন বসে। পাস্ট পার্টিসিপলে একমাত্র কি বসে, বিন বসে, বয়রস্যির দন্তন্য বিন। এবং দেখেন প্রেজেন্ট পার্টিসিপলে বিং বসে। এই বিংটা আমি আরো বলতে পারি এটা কন্টিনিউয়াস টেন্সেও বসে। কিসের কন্টিনিউয়াস, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করব, তখন কিন্তু বিং বসে। বিং, বয়রস্যি অনিশ্বর। অর্থাৎ একটি হচ্ছে বিং আর একটি হচ্ছে বিন। খুব ভালোভাবে খেয়াল করবেন। স্যার, বলেন এইটা করলে মনে হয় ভালো হইতো, ওই কোনটা। যে বি ডাবল ই এন, হ্যাঁ, নাকি নাইলে উচ্চারণটা একই লাগে হ্যাঁ, হ্যাঁ, মানে। উচ্চারণটা একই লাগতেছে। এটা আমি একটু লিখে দিই এখানে দেখেন। এটা হচ্ছে হুম। বাংলাটা তো এখানে এভাবে আসছে না, তারপরে একটু লিখি বি ডাবল ই এন। এটা কিন্তু আমরা বলবো হচ্ছে বয়রস্যি দন্তন্য, বয়রস্যি দন্তন্য বিন। আর যখন আমরা এটা বলবো BEING, এটাকে আমরা বলবো বিং। বিং মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা এই বিং বয়সী অনুস্বর, এটার আরেকটা উচ্চারণ হবে বিং। এটার আরেকটা বাংলা হচ্ছে ঘটছে বা চলছে বা হচ্ছে। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটাকে যখন প্যাসিভ ভয়েস করব, তখন হবে রাইস ইজ বিং ইটেন বাই মি। রাইস ইজ বিং ইটেন বাই মি। এটা যখন আমি আরেকটু ভিতরে প্রবেশ করি, দেখেন ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সো বি ভার্বের এই 7টা ফর্ম হয়ে থাকে। এদের মধ্যে সবগুলোরই মানে হচ্ছে হওয়া, থাকা অথবা কোনো কিছু এর অবস্থান। প্রত্যেকটার অর্থ টেন্সের পরিবর্তনের উপর নির্ভর করে বি ভার্বের একটা ফর্ম বা সেন্টেন্স হয়ে থাকে। প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা হয়। দেখেন প্রেজেন্ট টেন্সে কি বসে, আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছু এর অবস্থান। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। দেখেন সাবজেক্ট যদি আই হয়, তখন আই এর পরে অ্যাম বসে। এই লাইনটা আমরা দেখবো, এই সেন্টেন্সটা। এখানে আমি কি লিখেছি, এখানে বলেছি সাবজেক্ট যদি আই হয়, তাহলে সাবজেক্টের পরে অ্যাম বসে। সাবজেক্ট যদি হি, সি অথবা ইট হয় বা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে তারপরে ইজ বসে।
তারপরে কি বসবে? ইজ। অর্থাৎ সাবজেক্ট যদি হি, সি এবং ইট হয়, থার্ড পারসন সিঙ্গুলার ইজ বসে। কেমন দেখেন তো, আমি এখানে একটু লিখলাম হি, এই হি এর পরে আমি কি বসাবো? ইজ। হি এর পরে কি বসাবো? ইজ। মনে করেন বৃষ্টি, বর্ষা, এর প্রোনাউন ইট ব্যবহার করা হয়, আইটি, ইট। তাহলে বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে, এরপরে কিন্তু ইজ হবে, ইট ইজ রেইনিং। এই দেখেন এখানে বলেছি যে হি, সি অথবা ইট, এই তিনটা। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে সেখানে কিন্তু হি, সি, ইট, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে ইজ বসবে। হি ইজ, শি ইজ, করিম ইজ, রনি ইজ, অর্থাৎ এই এই জায়গায় ইজ বসবে। আর সাবজেক্ট যদি উই, ইউ, দে, মনে রাখবেন উই, ইউ, দে, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে তারপরে আর বসবে। তাহলে তারপরে আর বসবে, খুব সহজে মনে রাখবেন। যেমন উই আর, আমরা হই ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা ছাত্র হই না, উই আর নট স্টুডেন্টস। আমরা কি ছাত্র? আর ওই স্টুডেন্টস। একটা বাক্যকে আমরা চার ভাবে কিন্তু মুভ করতে পারি। সেই চার ভাবে কি কি, এটা আমি বহুদিন ধরে আপনাদের বুঝাচ্ছি, পড়াচ্ছি, আপনাদের হয়তো ওই জায়গাটায় সমস্যা থাকার কথা না। ইউ দিয়ে করেন, ইউ এর পরে ভার্ব হিসাবে আর আসবে। ইউ আর, ইউ আর ফার্মার্স, তোমরা হও কৃষক। দে আর টিচার্স, তারা হয় শিক্ষক। এইভাবে কিন্তু উই, ইউ, দে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তারপরে আর বসবে। আমাদের মনে রাখতে হবে যে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। আচ্ছা, কি বললাম? আমাদের মনে রাখতে হবে যে অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্স এর শুধুমাত্র মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিটে নিজেই একটা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল হিসেবে ভাসে। এই সেন্টেন্সটাকে আমরা বুঝতে পেরেছি? অবশ্যই পেরেছি। কি বলেছে? যে এই যে ভার্বটার কথা বললাম, অর্থাৎ এই অ্যাম, ইজ, আর, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিজেই একটা মেইন ভার্ব হয়। যেমন এখানে আমি একটু লিখে দেখাই। দেখেন লিখলাম আই অ্যাম আ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি। এখানে একটি মাত্র ভার্ব অ্যাম, এই অ্যামটা কিন্তু এখানে মেইন ভার্ব। এই অ্যাম একটু পরেই অক্সিলারি ভার্ব হয়ে যাবে। কিভাবে? আই অ্যাম ইটিং রাইস, তখন কিন্তু অ্যাম আর অক্সিলারি মেইন ভার্ব থাকবে না, অক্সিলারি ভার্ব হয়ে গেল। আমার বাবা স্কুল শিক্ষক, বাড়িতে ওনাকে বাবা বলে ডাকতাম, যখন স্কুলে যেতাম বাবাকে স্যার বলে ডাকতাম। স্কুলে গেলেই কিন্তু বাবা স্যার হয়ে গেল। ব্যক্তি কিন্তু একই। অর্থাৎ এখানে অ্যাম কখনো মেইন ভার্ব হয়, আর কখনো অক্সিলারি ভার্ব হয়। তো কি বলছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব হিসেবে বসে, সেন্টেন্সের গঠনে সাহায্য করে। দেখেন এখানে একটা বাক্য পড়ি, আই অ্যাম এ ডক্টর। এই বাক্যটা আমরা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবো এই বাক্যগুলা। কি বলা হচ্ছে? আই অ্যাম এ ডক্টর, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, সে একজন। আমরা স্পেলিংটাও কিন্তু টিচার না বলে টিচার বলবো। কেন বলবো? একেবারে প্রথম দিনের ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম, যত জায়গায় টি আসবে ফরিনাররা কিন্তু টি এর বদলে ঠ বলে। কি বলে? ঠ বলে। যেমন আমরা যদি বলি টাইম প্লিজ, ওরা বলে হচ্ছে টাইম প্লিজ, টকে ঠ বলবে, টাইম প্লিজ। দেখবেন যদি কখনো কোনো বিদেশিরা আপনার অফিসে, আপনার কোম্পানিতে বা আপনার কর্মক্ষেত্রে আসে, ওদেরকে লক্ষ্য করবেন কিভাবে কথা বলে। মিতা আফরোজ, আপনার বিভিন্ন ক্যাম্পে তো প্রায় ফরেনাররা এসে থাকে, তারা কিভাবে কথা বলে? তারা কিন্তু দেখবেন কখনো পি কে প বলে না, পি কে ফ বলে, তারা টি কে ঠ বলে। অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে যে ওদের উচ্চারণটা যদি আমরা ধরতে পারি, আমরাও কিন্তু ওদের মতো কথা বলবো। এই প্রোনাউন্সিয়েশনের উপরে যদি আপনারা চান, আবার আমি আর একটি ক্লাস নিব। আই অ্যাম আ ডক্টর, হি ইজ আ টিচার, এখানে একটি মাত্র ভার্ব আছে অ্যাম, এই অ্যামটাকে বলা হচ্ছে মেইন ভার্ব। এর গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম। দেখেন এখানে ব্র্যাকেটে লিখেছি, বি ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসতে পারে অথবা অ্যাজেক্টিভ বসতে পারে। কি বসতে পারে? নাউন হতে পারে, অ্যাজেক্টিভ। দেখেন এই যে ডক্টর, এটা কিন্তু নাউন, এখানে অ্যাজেক্টিভ হয়নি। কি হয়নি? অ্যাজেক্টিভ হয়নি। এবার অ্যাজেক্টিভের একটা উদাহরণ দেখেন, এই যে তৃতীয় বাক্যে নাকি চতুর্থ, ইউ আর এ ভেরি স্মার্ট গার্ল, ইউ আর এ ভেরি স্মার্ট গার্ল। এই স্মার্ট শব্দের অর্থ কিন্তু কি? স্মার্ট মানে স্মার্ট বা চটপটে বা খুব সুন্দর, এই স্মার্টটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ।
তাই বলা হচ্ছে প্রথমে সাবজেক্ট। এই বাক্যটা দেখেন, আই অ্যাম এ ডক্টর, এখানে আই সাবজেক্ট, বি ভার্বের প্রেজেন্ট ফর্মের থেকে এনেছি অ্যাম। এই অ্যাম কোথা থেকে এসছে? এটা লুকানো ছিল বি ভার্বের ভিতরে। কোথায় ছিল? বি ভার্বের ভিতরে। আই অ্যাম এ ডক্টর, অর্থাৎ মনে রাখতে হবে এখানে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস, হ্যাঁ বলেন। যদি আপনি আম, যেটা বলছেন, রহিম ইজ এ গুড বয়, হ্যাঁ, গুডটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তো গুণ যেটাকে বুঝাবে সেটাতে আমরা অ্যাডজেক্টিভ। হ্যাঁ। বাট অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি এখানে প্রথম সেন্টেন্সটা আছে আই এম এ ডক্টর, ইয়েস। এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই। হুম। সে ডক্টরটা খারাপ কি ভালো এটা বোঝাচ্ছে না। যদি সে বলে আমি যখন আমি নিজেকে আইডেন্টিফাই করব হুম, আই এম এ গুড স্টুডেন্ট বা হ্যাঁ, আই এম এ গুড ডক্টর, হ্যাঁ। তাহলে এই নিজেকে কি আপনার আইডেন্টিফাইয়ের জন্য কি মানে অ্যাডজেক্টিভটা কি নিজে আমি ওখানে মানে বসাতে পারবো? হ্যাঁ, পারবেন অবশ্যই। আইডেন্টিফাই করার জন্য এটা একটা বইতে আমি দেখেছিলাম, এটা বসানো যায়। আই এম এ গুড ডক্টর, আমি একজন ভালো ডাক্তার, এটা কখন বসানো যাবে? আপনাকে যখন কেউ চেনে না, আপনি নতুন জায়গায় গিয়েছেন, তখন নিজেকে আপনি পরিচয় দেওয়ার জন্য বলতে পারবেন যে আই এম এ গুড ডক্টর। এখানে ডক্টরটা নাউন, কিন্তু ডক্টরের আগে বসেছে গুড, এটা এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনি এটা বসাতে পারবেন, এটাতে কোনো ভুল হবে না। হি ইজ এ গুড ডক্টর, আই এম এ গুড ডক্টর, আই এম এ গুড প্লেয়ার, আই এম অ্যান গুড ইঞ্জিনিয়ার, আই এম এ গুড কার্পেন্টার, আই এম এ গুড ড্রয়িং ম্যান, এটা বলা যায়। তো এখানে আমার জায়গাটা বোঝাতে চাচ্ছি যে প্রথমে সাবজেক্ট বসবে, দেখেন সাবজেক্ট বসেছে আই, তারপরে বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই অ্যামটাকে বলা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই অ্যাম। আর এ ডক্টর, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্টের জায়গায় দুইটা জিনিস থাকতে পারে, নাউনও থাকতে পারে, আবার অ্যাজেক্টিভও থাকতে পারে। তো এখানে দেখেন অ্যাজেক্টিভ রয়েছে, রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। তো এই গুডটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ। অর্থাৎ এই বি ভার্বের একটা স্ট্রাকচার আমরা দেখে ফেলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তো ভার্বটা হবে প্রেজেন্ট ফর্মে, আর কমপ্লিমেন্টের জায়গায় থাকতে পারে নাউন অথবা অ্যাজেক্টিভ, নাউন অথবা অ্যাজেক্টিভ। এই জায়গাটা খুব ভালোভাবে একটু দেখতে হবে। এই সেন্টেন্স গুলাকে আমি যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র এই বি ভার্ব গুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যাবে, এবং সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের একদম শুরুতে বসাই ওই বি ভার্ব গুলা, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। এই লাইনগুলো আপনারা হয়তো একটু বুঝতে পারেন, আমি আবারও একটু বুঝাই দেই। দেখেন এখানে কি বলছি, এই সেন্টেন্স গুলাকে আমি যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র এই বিভার্ব গুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়ে যাবে, এবং সাবজেক্টের আগে যদি ওই বিভার্ব গুলো এনে দেয়, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে একটু ভিতরে প্রবেশ করি। দেখেন ফর এক্সাম্পল, রহিম ইজ আ স্টুডেন্ট, এখানে ভার্ব কোনটি? বিভার্ব ইজ, বিভার্বের ভিতরে থেকে এনেছি ইজ। আচ্ছা, এইটাকে যখন নেগেটিভ বা না বোধক করব, তখন ওই ইজ এর সঙ্গে শুধু নট দিব, আর সব ঠিক থাকবে। রহিম ইজ নট এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। এটা নেগেটিভ করলাম, রহিম ইজ নট এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র না, রহিম একজন ছাত্র নয়। তাহলে কি পেলাম? বাক্যে যে বি ভার্ব থাকবে ওর সঙ্গে নট দিলে পৃথিবীর যে কোনো বাক্য নেগেটিভ হয়ে যাবে। যদি বলি হি ইজ এ টিচার, এটা নেগেটিভ হবে, হি ইজ নট এ টিচার। I am an engineer, I am not an engineer. I am a teacher, I am not a teacher. They are farmers, এটা নেগেটিভ হবে, দে আর নট ফার্মার্স। দেখছেন? তাহলে আপনি এই পৃথিবীতে যত বাক্য আছে সব বাক্যকে নেগেটিভ করতে পারবেন একটি মাত্র সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে, ওই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় এবং ওই বাক্যের ভিতরে যদি একটি মাত্র ভার্ব থাকে, বি ভার্ব, ওই বি ভার্বের পরে নট বসিয়ে দিলে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম ইজ নট এ স্টুডেন্ট। করিম ইজ আ টিচার, করিম ইজ নট এ টিচার। অর্থাৎ এখানে আমাকে ওই বি ভার্বের পরে নট দিতে হবে নেগেটিভ করার জন্য। আরো একটি সহজ নিয়ম দেখেন, যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, ওই বাক্যটার ভিতরে যে অক্সিলারি ভার্ব আছে, কি আছে বলেন তো? অক্সিলারি ভার্ব। এইটাকে দেখেন একটু, এটা ছিল রহিম ইজ আ স্টুডেন্ট, এটা আমার অ্যাফার্মেটিভ। নেগেটিভ করেছি রহিম ইজ নট এ স্টুডেন্ট। আর যখন ইন্টারোগেটিভ করব, তখন ওই ইজটাকে প্রথমে বসাতে হবে, শুধু ইজ বলে কথা না, এটা বলতে হবে ওই বি ভার্বটাকে শুধু প্রথমে আনতে হবে। বি ভার্বটাকে কি করতে হবে? প্রথমে, যেমন ইজ রহিম এ স্টুডেন্ট, রহিম কি একজন ছাত্র? অ্যাম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক?
আর দে ফার্মার্স, তারা কি কৃষক? অর্থাৎ আপনার যে মূল বাক্যটা থাকবে, ওই বাক্যে যে বি ভার্বটি থাকবে, ওইটাকে একেবারে শুরুতে এনে বসিয়ে দিলেই এটা প্রশ্নবোধক হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? প্রশ্নবোধক হয়ে যাবে। শারমিন আক্তার, আপনি কি বুঝতে পারছেন আমি যা বুঝাচ্ছি? জি স্যার। দেখেন, প্রত্যেকটা জায়গা আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো ইজ রহিম এ স্টুডেন্ট, এখানে আপনি নিজের মতো করে কিছু বলেন তো। ইজ করিম এ টিচার? আর দে ফার্মার্স? তারপরে উই দিয়ে যদি বলা যায়, আর উই কি বলা যায়, আর উই ডক্টরস, আমরা কি ডাক্তার? তাহলে কি পেলাম? অ্যাফার্মেটিভ পেলাম, নেগেটিভ পেলাম, আর ইন্টারোগেটিভ পেলাম। ইন্টারোগেটিভ করতে গেলে কি করব? অ্যাফার্মেটিভের সময় ওই বাক্যে যে বি ভার্ব ছিল, ওইটাকে একেবারে শুরুতে বসিয়ে দিলেই ওই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। বাক্যটা কি হবে? ইন্টারোগেটিভ। এবার একটু দেখবো আমরা, এগুলো কিন্তু খুব ভালো বিষয়। দেখেন, বলছে নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করব, একেবারে সহজ। এই যে ইজ রহিম এই স্টুডেন্ট লিখেছি না, এইটার সঙ্গে এই ইজের সঙ্গে শুধুমাত্র নট বসাতে হবে। তো এখানে কিন্তু আমি শর্ট ফর্মে লিখেছি ইজ নট, এটাকে লিখেছি ইজেন্ট। ইজ নট কে লিখেছি ইজেন্ট। অর্থাৎ ইজেন্ট রহিম এই স্টুডেন্ট, রহিম কি একজন ছাত্র নয়? তারপর আই দিয়ে যদি বলেন, এম নট কে বলা যায় এইন্ট। এইন্ট আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই? আরেন্ট দে টিচার্স, তারা কি শিক্ষক নয়? আরেন্ট দে ডক্টরস, তারা কি ডাক্তার নয়? অর্থাৎ মনে রাখবেন, ওই মূল যে বি ভার্বটি, ওইটা প্রথমে আনলে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, আর ওই ইন্টারোগেটিভের সঙ্গে ওই ভার্বের সঙ্গে এনটি অর্থাৎ নট বসালে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। কি হবে বলেন তো? নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। খুবই সহজ একটা বিষয় আপনাদেরকে দেখালাম। অর্থাৎ একটি বাক্য আপনি 4 রকম ভাবে করতে পারবেন। এই যে এখানে দেখেন, যে বি ভার্বটি থাকবে, ওইটার পরে নট বসালে নেগেটিভ হবে, বি ভার্বটা সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হবে, এবং ওই বি ভার্বের সঙ্গে আপনি যদি বি ভার্বের সঙ্গে আপনি যদি নট বসান, এনটি নট বসান, তাহলে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন না বোধক হয়ে যাবে। এই নিচের বাক্যগুলো একজন একটু পড়ে ফেলেন তো, নূপুর ভট্টাচার্য, আপনি একটু পড়েন। She is a beautiful girl. ইয়েস। She is not a beautiful girl. হুম। Is she a beautiful girl? Isn't she a beautiful girl? You are very happy. হুম। You are not very happy. Are you very happy? Aren't you very happy? They are doctors. They are not doctors. Are they doctors? Aren't they doctors? খুব ভালো পড়েছেন। এইভাবে এই বাক্যগুলো, এখানে দে আর ডক্টরস লেখা রয়েছে, আপনি এখানে এই অবজেক্টের জায়গা চেঞ্জ করে দিবেন, দে আর ফার্মার্স এইটা লিখে 4টে বাক্য তৈরি করবেন। এখানে আপনি দে পরিবর্তন করে অন্য কিছু দিতে পারেন, উই আর ডক্টরস, অথবা লিখতে পারেন উই আর ফার্মার্স, উই আর ফিশারম্যান। এখানে আপনি সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে করে দিয়ে নিজে খাতায় অনেক বাক্য লিখতে পারবেন, এবং এটা অনায়াসে পারবেন, আমার এই সূত্র অনুসারে পারবেন। দেখেন তাহলে আমরা বলেন। হ্যাঁ বলেন। BEEN আর PEING হ্যাঁ, একটু ওইটার একটু ডিটেলস বুঝাইতেন ভালো। ওইটার ডিটেলস আমরা এই শীটের ভিতরে, এই ক্লাসের ভিতরে একটু পরে পাবো। দেখেন, এখানে বলছে এবার আসি এই বি ভার্ব গুলা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি হেল্পিং ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয়। এবার আমরা এটার হেল্পিং ভার্ব দেখবো। আমরা তো এতক্ষণ দেখেছি অ্যাম ইজ আর বি ভার্বের এই যে প্রেজেন্ট ফর্ম গুলা, এগুলো সবসময় প্রিন্সিপাল বা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব কিভাবে এই ভার্ব গুলো অক্সিলারি ভার্ব হিসাবে বসে। দেখেন, এই বাক্যগুলা কি আছে, একজন একটু পড়েন তো, মিতা আপনি পড়বেন প্লিজ। He is playing football. They are drawing a picture. Karim is working at a company. I am doing my homework. She is going to the market. You are writing a letter. এখানে আপনি ব্যাখ্যা দেন তো, এখানে কিভাবে এই বিটা একটা অক্সিলারি ভার্ব হলো, এটা তো আপনারা সবাই জানেন মনে হয়। এখানে ভাই বিটা অক্সিলারি ভার্ব দেখি, এটা কন্টিনিউয়াস টেন্স ভাই, কন্টিনিউয়াস টেন্সের সাথে আমার তো আইএনজি যোগ করতে হবে। একদমই ঠিক বলেছেন, আমি এই জায়গাটা বুঝাতে চাচ্ছিলাম। অর্থাৎ এখানে দুইটা ভার্ব রয়েছে, হি ইজ প্লেইং ফুটবল, ইজ একটি ভার্ব, প্লেইং একটা ভার্ব। তো এই প্লেইং কে হেল্প করার জন্য এসেছে ইজ। এরকম যদি লিখতাম হি প্লেইং ফুটবল, বাক্যটা সঠিক হতো না।
এটা বাক্যটা কোথায় যেন একটু ভুল থেকে যেত। বাক্যটাকে পরিপূর্ণ করার জন্য এখানে আমি ইজের ব্যবহার করেছি। হি ইজ প্লেইং ফুটবল, অর্থাৎ একটি বড় ওজনের, মনে করেন অনেক ওজন 40 কেজি একটি ধানের বস্তা, এটা আমি মাথায় একা একা তুলতে পারছি না, এক মাথা আপনি ধরে আমাকে তুলে দিলেন আমার মাথায়, এখানে আপনি কিন্তু আমাকে হেল্প করলেন। বাস ড্রাইভার একা একা বাস চালাতে পারে না, গেইটে একজন দাঁড়িয়ে থাকে, উনি ড্রাইভারকে হেল্প করে, লোক তোলা এবং নামানোর ক্ষেত্রে উনি হচ্ছে ড্রাইভারের হেল্পার। দুজনেই কিন্তু ওই গাড়িতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেল্পার না থাকলে গাড়ি চালানো যায় না, ড্রাইভার না থাকলে তো মোটেই যাবে না। তো এখানে প্লে এর সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, প্লেইং, এটা হচ্ছে মূল ভার্ব। আর এখানে প্রিন্সিপাল সরি অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। এই প্রত্যেকটা বাক্যে তাই হয়েছে। শেষের বাক্যটা দেখেন, ইউ আর রাইটিং আ লেটার, ইউ আর রাইটিং আ লেটার, এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, রাইটিং হচ্ছে মেইন ভার্ব। এই সেন্টেন্স গুলা যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এগুলোর মধ্যে এই যে বি ভার্ব অথবা আমরা বলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এদের সঙ্গে নট এবং নেগেটিভ গুলো বি ভার্বের সবার সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওই সেই আগের একই নিয়মের কথা। ইউ আর ইটিং রাইস, এখানে আমরা কিভাবে নেগেটিভ করব? ওই যে অক্সিলারি ভার্ব আছে না, আর, আর এর পরে নট দিব, ইউ আর নট আর ইটিং রাইস। দেখেন একই নিয়ম, yes, আপনারা পড়ে ফেলেন কি আছে এখানে। শারমিন আক্তার you are eating right. পড়েন পড়েন। হুম। ইউ আর ইটিং রাইস, এটা অ্যাফার্মেটিভ আছে। যখন আমরা নেগেটিভ করতে যাব তখন অক্সিলারি ভার্বের সাথে একটা নট যোগ করলে হয়ে যাবে ইউ আর। আরটা যেহেতু অক্সিলারি ভার্ব, সেহেতু আর এর সাথে আমি নট যোগ করেছি, ইউ আর নট ইটিং রাইট। এটা যখন ইন্টারগেটিভ করব প্রশ্নবোধক, তখন আমার অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে, তারপর সাবজেক্ট আনতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করে এক্সটেনশন বা অবজেক্ট দিতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব আমার এখানে আছে আর, যেহেতু ইউটা থার্ড পার্সন, সেজন্য আমার ইউ পরে আর বসে। তাহলে আমি অক্সিলারি ভার্বটা প্রথমে এনেছি, আর ইউ ইটিং রাইস। যখন ইন্টারগেটিভ এবং নেগেটিভ একসাথে করব, তখন অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে, আর নট ইউ ইটিং রাইস। দে আর প্লেইং ফুটবল, অ্যাফার্মেটিভ আছে। এটা নেগেটিভ যখন করব, ইউ আর আরটা অক্সিলারি ভার্ব, তার সঙ্গে নট যোগ করলাম, ইউ আর নট প্লেইং ফুটবল। এটা যখন ইন্টারগেটিভ করব, তখন অক্সিলারি ভার্বটাকে আমাকে প্রথমে আনতে হবে রুলস অনুযায়ী, আর দ্য প্লেইং ফুটবল। এটা যখন অক্সিলারি এবং সরি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করব, তখন আমার ভার্বের সাথে অক্সিলারি ভার্বের সাথে আমার নট যোগ করতে হবে, আর নট দে প্লেইং ফুটবল। একদম ঠিক পড়েছেন। এখানে আমি উপরে যে কথাগুলো দেখিয়েছি সেই কথাগুলোই আপনি তুলে ধরেছেন, অর্থাৎ যখন একটা বাক্য ইউ আর ইটিং রাইস, এই অ্যাফারমেটিভ বাক্যটাকে আমরা যখন নেগেটিভ করব, তখন অক্সিলারি ভার্ব আছে আর, আর এর পরে নট দিলেই বাক্যটা নেগেটিভ হবে। ইউ আর নট ইটিং রাইস, এই বাক্যটা আমরা দেখব। ইউ আর নট ইটিং রাইস এর বাংলা অর্থ, তুমি ভাত খাচ্ছ না। যখন বলবো তুমি কি ভাত খাচ্ছ, তখন এই প্রথম যে বাক্যটা দেখেন, এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব আছে আর, ওই আরটাকে একেবারে শুরুতে নিয়ে আসবো, আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন ওই আর এর সঙ্গে নট বসিয়ে দিব, আরএন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না, আরএন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না। পরের বাক্যগুলো একই রকম, দে আর প্লেইং ফুটবল, দে আর নট প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, আরেন্ট দে প্লেইং ফুটবল। নোট দেখেন, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, দেখেন এই বিষয়টা কিন্তু আমাদের নতুন, কিন্তু খুবই সহজ। আমরা একেবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে সবার শুরুতে যদি একটি করে ডাব্লিউএইচ শব্দ যুক্ত করি, যেমন হট, হাউ, হোয়েন, হোয়াই ইত্যাদি, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে যায়। দেখেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ভাইয়া WH 8টি না ভাইয়া? হ্যাঁ, ডাব্লিউএইচ 8টি, থ্যাংক ইউ, আপনি এই তথ্যটা জেনেছেন 8টি। কিন্তু কোনো কোনো বইতে একটু কম বেশিও দেওয়া থাকে, এটা রাইটারের উপরে নির্ভর করে। তো দেখেন এখানে বলছে হোয়ার আর দে প্লেইং ফুটবল, এটা আমি যদি এইটুকু লিখতাম ইন্টারোগেটিভে, যদি আমরা এতটুকু রাখি, কোন জায়গাটা দেখেন, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। কিন্তু আমি যদি এখানে একটা ডাব্লিউএইচ শব্দ বসিয়েছি হোয়ার, হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে, তারা কোথায় ফুটবল খেলছে। আমার মূল বাক্যটা কি ছিল, আমরা কিন্তু একটু আগে এটা শিখে আসছি, যে আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। এটা কি করলাম, এর প্রথমে একটা ডাব্লিউএইচ শব্দ বসেছি, হোয়ার আর দে প্লেইং ফুটবল, অর্থাৎ এই লাইনটা একটু পড়ি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করি, যেমন হট,
হাউ, হোয়েন, হোয়াই এটসেট্রা ইত্যাদি, তাহলে সেগুলো ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়। যেমন হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে। কিন্তু আমরা একটু আগে এতটুকু শিখে আসছি, আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। এর আগে আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেছি, হোয়াই। অর্থাৎ এই জায়গাটা দেখেন, এখানে চারটে বাক্য আছে না, ইউ আর ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, আর নট ইউ ইটিং রাইস। এখানে দুইটা সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএইচ যুক্ত করা যায়, এই শেষের দুইটা, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। উপরের দুইটাই কিন্তু যাবে না, উপরের দুইটায় যাবে না। মনে রাখবেন, ইন্টারোগেটিভ এর একটা বাক্যর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করা যায়, আর নেগেটিভ ইন্টারোগেটিভ একটা বাক্যের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করা যায়। কিভাবে দেখেন, হোয়াই আর দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে। হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না। এখানে আমি আমার বাক্যটাই দেখবেন, এখানে এই বাক্যটা আমরা একটু দেখে আসছি, এই যে আরে, শেষের বাক্যটা দেখেন, আরেন্ট দে প্লেইং ফুটবল, আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না। এই বাক্যটাকে এখানে লিখেছি দেখেন, এই যে শুধুমাত্র হোয়াই যুক্ত করেছি, একটা ডাব্লিউএইচ শব্দ কি যুক্ত করেছি, হোয়াই। হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল, কেন তারা ফুটবল খেলছে না, কেন তারা ফুটবল খেলছে না। এই বাক্যগুলো একজন একটু পড়ে ফেলেন তো, এই রেড কালার দিয়ে লেখা, হি ইজ ড্রাইভিং আ কার। He's driving a car. He is not driving a car. Is he driving a car? Isn't he driving a car? Why is he driving a car? Where is he driving a car? How is he driving a car? Why isn't he driving a car? When isn't he driving a car? Where isn't he driving a car? ধন্যবাদ। আচ্ছা, একজন একটু মিতা, আপনি একটু পড়েন তো, এই বাক্যগুলোর বাংলা বলেন। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং এ কার, সে হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং এ কার, সে কি গাড়ি চালাচ্ছে। ইজন্ট হি ড্রাইভিং এ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, কেন সে গাড়ি চালাচ্ছে। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, কোথায় সে গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং এ কার, হ্যাঁ। ভাই এটা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি কি বাংলাটা, হ্যাঁ হ্যাঁ হাউ হ্যাঁ, ইজ হি এই ড্রাইভিং। জন্য আমি আপনাদেরকে পড়তে দিয়েছি। এখানে হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে বা কেমন করে, অর্থাৎ হাউ ইজ হি ড্রাইভিং এ কার, সে কিভাবে একটা গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাচ্ছে। হোয়াই ইজ নট হি ড্রাইভিং এ কার, কেন সে গাড়ি চালাচ্ছে না। একদমই, তারপর হোয়াই when, ইজ নট হি ড্রাইভিং এ কার, সে কখন কখন গাড়ি সে গাড়ি চালাচ্ছে না, চালাচ্ছে। সে কখন গাড়ি চালাচ্ছে না। আর তারপর হোয়ার। হ্যাঁ, হোয়াই নট হি ড্রাইভিং এ কার, কোথায় সে গাড়ি চালাচ্ছে না। হ্যাঁ দেখছেন, তাহলে বাংলাটাও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে শিখে গেলাম যে সে কোথায় গাড়ি চালাচ্ছে না। অর্থাৎ এখানে মনে রাখতে হবে প্রত্যেকটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখেন, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অ্যাফার্মেটিভ বাক্য। হি ইজ নট ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছে না, ওই উপরের বাক্যটা অ্যাফার্মেটিভ, এটা হয়ে গেল নেগেটিভ। ইজ হি ড্রাইভিং এ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে, এটা ইন্টারোগেটিভ। ইজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, সে কেন একটা গাড়ি চালাচ্ছে, এটা ডব্লিউএইচ যুক্ত একটা ইন্টারোগেটিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ। হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, সে কোথায় একটা গাড়ি চালাচ্ছে। দেখেন এখানে হোয়ার যুক্ত করেছি, অর্থাৎ নিচের যে বাক্যগুলো প্রত্যেকটা কিন্তু আমি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করেছি, হোয়াই, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার। দেখছেন, এইটা যখন আপনি পেরে যাবেন, এইটাকে বলা হয় মূলত ইংলিশের একেবারে বেসিক শেখা। এইভাবে যদি আপনি শেখেন, এখন আমি এই হি ইজ ড্রাইভিং এ কার এই বাক্যটা না দিয়ে আপনাদের সামনে যদি আমি এইভাবে একটা বাক্য লিখি, হি বাদ দিয়ে আমি দিব, হি দিয়ে আমি এখানে লিখতে পারলাম, মনে করেন দে, টি এইচ ই ওয়াই, দে আর ক্যাচিং ফিশ, সি এ টি সি এইচ আই এন, CATCHING, দে আর ক্যাচিং ফিশ, FISH। এই জায়গাটা দেখেন, এই বাক্যটাকে ঠিক এইভাবে বলবেন, হি ইজ ড্রাইভিং এ কার, আমি লিখেছি দে আর ক্যাচিং ফিশ, দেটা একটু ভুল হয়ে গেছে, THEY, দেখেন দে আর ক্যাচিং ফিশ। এইবার এখানে লেখা আছে হি ইজ নট ড্রাইভিং এ কার, এটা কি লিখবেন, দে আর নট ক্যাচিং ফিশ।
ক্যাচিং ফিশ। করবো ভাইয়া। হ্যাঁ বলেন, এইটা যদি বলতে পারেন তাহলে আমি আপনাদের জন্য থ্যাংক ইউ দিব। বলেন, যে কোনো একজন করে বলেন, এই বাক্যগুলোর হেল্প নিতে পারবেন। এই আপনার বাম পাশের দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। দে আর নট ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে না। আর দে ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরছে? আর নট দে ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে না। হোয়াই আর দে ক্যাচিং ফিশ, কেন তারা মাছ ধরছে? হোয়াই আর নট ক্যাচিং ফিশ, কেন তারা মাছ ধরছে না? হোয়ার হোয়ার ইজ হোয়ার দে আর ক্যাচিং ফিশ, কোথায় তারা মাছ ধরছে? হোয়ার হোয়ার দে আর ক্যাচিং ফিশ, কোথায় তারা মাছ ধরছে? হোয়াই দে আর নট ক্যাচিং ফিশ, হোয়ার দে আর নট কেন তারা মাছ ধরছে না? আর হবে, তার সাথে হবে। ভাই আমি কি সঠিক ট্র্যাকে আছি নাকি এলোমেলো হয়ে যাচ্ছে? দেখেন, আমি একটু আপনাদের মিনিংটা করে দেই, আপনি একটু এলোমেলো হয়েছেন, বেশি না। এইখান থেকে আমি বলি, ইজ হি ড্রাইভিং এ কার, এটা বলবো আর দে ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরছে। ইজেন্ট হি ড্রাইভিং এ কার, এটাই বলবো আরেন্ট দে ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরছে না। তারপর হোয়াই দে বলবো হোয়াই আর দে ক্যাচিং ফিশ, তারা কেন মাছ ধরছে। হোয়ার দিয়ে বলবো হোয়ার আর দে ক্যাচিং ফিশ, তারা কোথায় মাছ ধরছে। হাউ দিয়ে করব হাউ আর দে ক্যাচিং ফিশ, তারা কিভাবে মাছ ধরছে। হোয়াই দিয়ে বলবো হোয়াই আরেন্ট দে ক্যাচিং ফিশ, তারা কেন মাছ ধরছে না। হোয়েন দিয়ে করব হোয়েন আরেন্ট দে ক্যাচিং ফিশ, কখন তারা মাছ ধরে না। আর হোয়ার দিয়ে করব হোয়ার আরেন্ট দে ক্যাচিং ফিশ, তারা কোথায় মাছ ধরে না বা ধরছে না, তারা কোথায় মাছ ধরছে না। আপনি যদি বাম পার্শ্বের এই বাক্যগুলো পারেন, আপনি যত বাক্য আসুক আপনি পারবেন। কারণ একটি মোটরসাইকেল চালাতে পারলে সব মোটরসাইকেল চালানো যায়, একটি হারমোনিয়াম বাজাতে পারলে সবগুলা বাজানো যায় পৃথিবীর। অর্থাৎ আপনি একটি স্ট্রাকচার জানবেন, বাদ বাকি সবগুলো পারবেন। অর্থাৎ এখানে এই যে ড্রাইভিং আখার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্যকে আমরা দেখেন কত ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছি, তাই না। এখানে প্রত্যেকটা বাক্য শুধু সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে লেখা যায়। পরবর্তীতে আসি, দেখেন পাস্ট টেন্সের ভিতরে আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব। এই দেখেন, এই জায়গাটা একটু মনে রাখবেন, বি নিজেই কি একটা বলেন তো, বি কিন্তু নিজেই একটা ভার্ব। এটা খুব ভালো করে মনে রাখবেন। এই জায়গাটা আমরা অনেকে কিন্তু বুঝতে পারি না, এটা আমরা যত বেশি দ্রুত বুঝতে পারবো তত আমাদের জন্য ভালো। বি নিজেই কিন্তু একটা ভার্ব। যেমন আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। তো বলছে যে বি নিজে একটা ভার্ব, যার অর্থ হচ্ছে থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝানো। এর প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর, এবং এই ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় ওয়াজ আর। পাস্ট ফর্ম হিসেবে কি ব্যবহৃত হয়? ওয়াজ আর। ওয়াজ সাধারণত আই, হি, সি এবং ইট, অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই জায়গায় ওয়াজ বসবে। যেমন আই ওয়াজ এ টিচার, হি ওয়াজ এ স্টুডেন্ট, শি ওয়াজ এ হাউস ওয়াইফ। তাই বলছে আই, হি, সি এবং ইট, এই সব জায়গায় অজ বসবে। আর ওয়ার কোথায় বসবে? সাধারণত উই, ইউ, দে এবং সমস্ত প্রকার প্লুরাল ভার্বের সাথে ওয়ার বসবে। এই কথাগুলো কিন্তু আমি প্রেজেন্ট টেন্সেও বলে এসেছিলাম, যে ওই ইউ, হি, সরি, উই, ইউ, দে এইগুলো থাকলে তারপরে ওয়ার না বলে ওখানে আর বলেছিলাম। আর এখানে পাস্ট টেন্সে আর এর পরিবর্তে ওয়ার হয়ে যাবে। আমার মনে রাখতে হবে যে ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই ওয়াজ এবং ওয়ার শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। পাস্ট ইনডেফিনিটে মেইন ভার্ব হিসাবে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে এগুলোর ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল দেখেন, পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস বি, সাবজেক্ট প্লাস কি বসবে আমরা আগে একটি এক্সাম্পল দেখি। হি ওয়াজ এ গুড বয়, আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ এ ডক্টর। এখান থেকে আপনারা রুল তৈরি করতে পারবেন। হি কি, এই হিটা হচ্ছে সাবজেক্ট। তারপর কি বসেছে? বি ভার্ব, বি ভার্বের ভিতরে পাস্ট ফর্ম হবে। যেমন এই যে ওয়াজ, ওয়াজ কি বি ভার্বের ভিতরে থেকে এসেছে না। তাই বলছে প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্বের পাস্ট ফর্ম, তারপর কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক। এই জায়গায় কখনো অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে, কখনো ডিটারমাইনারও থাকতে পারে। এই ডিটারমাইনারটা আমি একটু পরে বুঝাবো। বলছে এই কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউন থাকতে পারে, অথবা ডিটারমাইনার।
হি ওয়াজ এ গুড বয়, এটা আই ওয়াজ এ টিচার, দে ওয়ার প্লেয়ার্স। এখানে ওয়ার হলো কেন? এখানে সাবজেক্ট প্লুরাল, তাই অনেকে ভুল করে, আমরা যারা নতুন ইংরেজি শিখতেছি অনেকে লিখি দে ওয়াজ প্লেয়ার্স, কিন্তু দের পরে তো ওয়াজ হবে না, দে যেহেতু প্লুরাল আমার ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ এখানে আমার কি হবে, দে ওয়ার প্লেয়ার্স, তারা ছিল খেলোয়াড়। রহিম ওয়াজ এ ডক্টর, রহিম একজন ডাক্তার ছিল। ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি, তোমরা সুখী ছিলে। দেখেন এই ইউ মানে কিন্তু তুমিও হয়, আবার ইউ মানে কিন্তু তোমরাও হয়। এই জন্য ইউ এর পরে সারা জীবন কিন্তু ওয়ার বসাতে হবে পাস্ট টেন্সে, আর প্রেজেন্ট টেন্স হলে আর বসাতে হবে। ইউ ওয়ার এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, অর্থাৎ সহজ ভাষায় মনে রাখবেন সাবজেক্ট প্লাস বি ভার্বের পাস্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট, এই হয়ে গেল। এবং এখানে সবসময় মনে রাখতে হবে এই অসটি কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নয়, এখানে মেইন ভার্ব। আমরা অনেকেই মনে করি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার একমাত্র কন্টিনিউয়াস টেন্সে বসে, নো, এটা কখনো কখনো মেইন ভার্ব হিসেবেও বসে। কোথায় বসে? এই যে সেই জায়গাগুলো আমি দেখালাম। ইন দ্য সেম ওয়ে এই সেন্টেন্স গুলা প্রেজেন্ট টেন্সের মতোই নেগেটিভ, ইন্টারোগেটিভ অথবা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, শুধুমাত্র অ্যাম ইজারের জায়গায় ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। আমি উপরে এই বিষয়টা খুবই সুন্দর করে আপনাদের সামনে বুঝিয়েছি। কি বুঝিয়েছি? যে অ্যাম ইজার থাকলে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, এখানে অ্যাম ইজারের জায়গায় ওয়াজ ওয়্যার বসাবো। একই নিয়ম, এই জন্য কিন্তু এখানে ওইগুলার আমি ব্যাখ্যা করিনি, সরাসরি আমি ফিউচার টেন্সে চলে গেছি। এই জায়গাটা একটু দেখেন, এই যে এখানে যেমন লিখেছি হি ইজ ড্রাইভিং এ কার, এখানে ইজের জায়গায় শুধু ওয়াজ লিখে দেবেন, হি ওয়াজ ড্রাইভিং এ কার। হি ইজ নট ড্রাইভিং এ কার, এখানে লিখবেন হি ওয়াজ নট ড্রাইভিং এ কার। ইজ হি ড্রাইভিং এ কার, এই জায়গায় লিখবেন ওয়াজ হি ড্রাইভিং এ কার। ইজেন্ট হি ড্রাইভিং এ কার, এখানে লিখবেন ওয়াজেন্ট হি ড্রাইভিং এ কার। তাহলে এই বাক্যগুলা সব পাস্ট টেন্স হয়ে যাবে। একটি শিখলে অপরটি খুবই সহজ হয়ে যায়, তার প্রমাণ কিন্তু এইটা। ইজের জায়গায় ওয়াজ বসাবেন। শেষের বাক্যটা দেখেন, ওয়ার, এই যে হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং এ কার, এটাকে কি লিখবেন, হোয়ার ওয়াজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছিল না, অর্থাৎ পাস্ট টেন্সের নেগেটিভ হয়ে গেল। তো দেখেন আমরা ওয়াজ দিয়ে অবশ্যই পারবো, এরপরে আমরা দেখব কিভাবে ফিউচার করা যায়। ওই একই নিয়ম, আপনি যদি প্রেজেন্ট টেন্সের এই বাক্যগুলা বুঝতে পারেন, ওই যে ড্রাইভিং এ কার দিয়ে 12টা বাক্য লিখেছি, আপনি ফিউচারও পারবেন, পাস্ট টেন্সও পারবেন। এবার আমরা আসি ফিউচার টেন্সে বি ভার্বের ব্যবহার কিভাবে হয়। আমরা জানি কোনো ভার্বের ফিউচার ফর্ম হয় না। যদি কোনো সেন্টেন্সকে ফিউচারে প্রকাশ করতে হয়, তাহলে মেইন ভার্বটা, অর্থাৎ যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, সেই ভার্বের আগে শ্যাল অথবা উইল বসাতে হয়। কি বসাতে হয়? শ্যাল অথবা উইল। আবার একটু বলি, তাহলে আমরা যদি এই বি ভার্বকে ফিউচার ফর্মে নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই, তার স্ট্রাকচার হবে উইল বি। কোন জায়গায় উইল বি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার ইনডেফিনিটে কিন্তু উইল বি বসে না। কেমন দেখেন, আই শ্যাল বা আই উইল ইট রাইস, এটা ফিউচার ইনডেফিনিট। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? আই উইল বি ইটিং রাইস, অর্থাৎ আমি ভাত খেতে থাকবো। কারণ আমরা জানি বি নিজেই একটা মেইন ভার্ব হিসেবে প্রেজেন্ট ফর্মে বসে। উইল বি এই ভার্বটা আগের অন্য ভার্বগুলোর মতোই শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। ফিউচার ইনডেফিনিটে মেইন ভার্ব হিসেবে বসে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে বসে। কেমন ভাবে বসে দেখেন, ফর এক্সাম্পল ফিউচার ইনডেফিনিট, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ ডক্টর, হি উইল বি আ টিচার। এখানে বি মানে কিন্তু হওয়া। আমি প্রথমে বলেছিলাম না ক্লাসের শুরুতে যে বি নিজেই একটা ভার্ব। তো এখানে কিন্তু দেখেন হি উইল বি আ টিচার, এখানে উইলটা কি? অক্সিলারি ভার্ব। বিটা কি? মেইন ভার্ব। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। যদি নেগেটিভ করি কি হবে? আই ওয়ন্ট বি আ ডক্টর। এই উইল নটকে শর্ট ফর্মে বলা হয় ওন্ট। I won't be a doctor. He won't be a teacher. They won't be a footballer. এইবার এই বাক্যগুলোকে যদি ইন্টারোগেটিভ করি তখন কি আসে দেখেন। আমাদের মনে রাখতে হবে
এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা একসাথে সবার প্রথমে নিয়ে আসে। দেখেন এই যে লাইনগুলো পড়াচ্ছি না, এই সেন্টেন্সগুলো খুব মনোযোগ দিয়ে একটু দেখেন কি বলছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। বলছে যে আমাদের মনে রাখতে হবে এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বি একসঙ্গে নিয়ে আসে। উইল বি একসাথে সবার প্রথমে নিয়ে আসে, যেটা একদমই একটা ভুল কথা। আমাদের মনে রাখতে হবে এই সেন্টেন্স গুলাতে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর বি শব্দটা নিজেই হচ্ছে মেইন ভার্ব। যেমন দেখেন, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবল খেলোয়াড় হবে? উইল ইউ বি এ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে? কিন্তু আমরা ভুল করে অনেকে কি লিখি জানেন? আমরা অনেকে এই উইল বি একসঙ্গে লিখে ফেলি। উইল বি হি এ ডক্টর, উইল বি হি এ ডক্টর, আমরা কিন্তু এই জায়গাটা এইভাবে লিখে ফেলি। WILL, উইল বি হি এ DOCTOR, আমরা কিন্তু এবং পরে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিলাম, এইটা লিখে ফেলি। উইল বি হি এ ডক্টর, কিন্তু এই বাক্যটা একটা মস্ত বড় ভুল বাক্য। এটা কিন্তু উইল বি একসঙ্গে হবে না। কেন হবে না তার ব্যাখ্যাটা দেখেন। এখানে বলছে উইল হি বি এ ডক্টর, এই বাক্যটা কিন্তু সঠিক। এই বাক্যটা সঠিক, কেন সঠিক জানেন? কারণ আমরা শিখেছি না একটু আগে যে একটা বাক্যকে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব, তখন সেই বাক্যের অক্সিলারি ভার্বটা প্রথমে আসে। তো এই বাক্যে কিন্তু উইলটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। উইল একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আর এখানে মেইন ভার্ব কিন্তু বি। তো উইল বি হি এ ডক্টর, এটা হয় না। উইল বি একসঙ্গে দেওয়া যাবে না, এই অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আনতে হবে। অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আনতে হবে, মনে রাখবেন আমার কথাটা। একটা বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন কিন্তু অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আনতে, এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই হি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সঠিক করে কিভাবে লিখবো? উইল হি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার, উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে? এখানে আমরা ভুলেও কিন্তু উইল বি ইউ এ টিচার এটা লিখবো না। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ওই বি ভার্ব, তারপর অবজেক্ট। নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? ওন্ট হি বি আ ডক্টর, ওই দেখেন একই নিয়ম, শুধু উইলের সঙ্গে নট দিলাম। তারপরে কিন্তু সাবজেক্ট আনতে হবে, উইল বি কখনো একসঙ্গে দেওয়া যাবে না। উইল হি বি এ ডক্টর, সে কি ডাক্তার হবে না? ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না? ওন্ট ইউ বি টিয়া ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি বা তোমরা কি শিক্ষক হবে না? এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ব্যবহার নিয়ে। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, এটার অর্থ কি? আমি ভাত খেতে থাকবো। আমি এটা এই বাক্যগুলো পড়েন তো, হি উইল বি ড্রাইভিং আ কার। they will be playing football. You will be doing this work. Ruma will be drawing a picture. Karim will be going to Dhaka. করিম উইল বি গোয়িং টু ঢাকা, এটার বাংলা কি হয় জানেন? করিম ঢাকায় যেতে Karim থাকবে। ঢাকা ঢাকায় যেতে যেতে থাকবে থাকবে। যেতে আমি থাকবে ভাত খেতে থাকবো। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা একটা ছবি আঁকতে থাকবে। অর্থাৎ এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে। এই টেন্সে যে যে বি ভার্বটা ব্যবহৃত হয় সেটা উইলের সাথে অক্সিলারি ভার্ব হিসাবে বসে, এবং এর সাথে আরো একটা মেইন ভার্ব থাকে যেটা সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, এবং সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত থাকে। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখেন কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট কি? আই, তারপর কি বলেছে? উইল বি। এই দেখেন সাবজেক্টের পরে উইল বি, তারপর ভার্বের পর আইএনজি কি? ইটিং, আই উইল বি ইটিং। অবজেক্ট কি বসেছে? রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর উইল বি, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। যদি আপনার নিয়ম মনে না থাকে একটি উদাহরণ মনে রাখেন, উদাহরণ থেকে নিয়ম বানানো যায়। আই উইল বি ইটিং রাইস, এটা মনে রাখবেন, আই উইল বি ইটিং রাইস।
আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর উইল বি, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। দেখেন এটা নেগেটিভ কিভাবে করব, ওই একই নিয়ম। ওই যে এখানে উইল আছে না, উইলের সঙ্গে নট বসাই দিব। আই ওন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। তারা গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি ড্রাইভিং আ কার, দে ওন্ট বি প্লেইং ফুটবল। আর ইন্টারোগেটিভ করব কিভাবে, একেবারে সহজ। ওই যে অক্সিলারি ভার্ব, ওইটা প্রথমে আনবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর বি ভার্ব, তারপর মূল ভার্বের পর আইএনজি, সব ঠিক থাকবে, শুধু প্রথমে ওই অক্সিলারি ভার্ব। অর্থাৎ উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর নেগেটিভ ইন্টারোগেটিভ এর থেকেও সহজ, উইলের সঙ্গে শুধু নট বসাতে হবে। ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না। ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না। এইবার দেখেন এখানে কি বলা হচ্ছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে উইল বিটাই অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না। এটা তো আমি ভালো সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। শুধুমাত্র উইলটা সবার প্রথমে বসে এবং বিটা সাবজেক্টের পরে বসে। এই নোটটুকু মনে রাখবেন। এই জায়গাটা আমি কেবল আপনাদের দেখিয়েছি, এই যে জাস্ট ওয়েট আ মিনিট। উইল দে বি, এই যে উইল হি বি আ ডক্টর, এখানে প্রথমে অক্সিলারি ভার্ব উইল, তারপর সাবজেক্ট, তারপর বি। কিন্তু কখনো এইভাবে বলা যাবে না, সেটা ভুল হয়ে যাবে। উইল বি হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে, এই উইল বিটা একসঙ্গে আসবে না। আমার এই নোট এখানে কিন্তু সেইটাই লিখেছি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে উইল বিটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, কিন্তু উইল বি একসাথে সাবজেক্টের আগে বসে না। শুধুমাত্র উইলটা সবার প্রথমে বসবে এবং বিটা সাবজেক্টের পরে বসবে। এবার আমরা বি ভার্বের আরেকটা ফর্ম বিন, আপনাদের অনেকের প্রশ্ন ছিল এই জায়গাটা, বিন এবং বিন, খুব ভালোভাবে দেখবেন। এবার আমরা বি ভার্বের আরেকটা ফর্ম বিন এর ব্যবহার দেখব, যেইটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম। যেমন বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম হচ্ছে অজয়ের, আর পাস্ট পার্টিসিপলে বলা হচ্ছে বিন। দেখেন অন্য সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেভাবে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে, এই বিন শব্দটাও সেই একইভাবে আসে। এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে এই বিন ভার্বের ব্যবহার হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাংলা বাক্য, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, ওই দেখেন হ্যাভ বিন বসেছে, ওইটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে বিন বসে। আমি আগেই বলেছি বি এর মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। তাহলে বিন এর অর্থটা এমনই দাঁড়ায়, সেটা হচ্ছে থেকেছে অথবা ছিল। খুব ভালোভাবে দেখবেন, এইটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। বিন এর অর্থটা এমনই দাঁড়ায়, হয়েছে, থেকেছে অথবা ছিল। এখান থেকে এই শব্দটুকু মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। বিন এর অর্থ কি, হয়েছে, থেকেছে বা ছিল। মুখস্থ করে ফেলেন, বিন এর অর্থ হচ্ছে হয়েছে, কাজটি করা হইয়াছে। দি ওয়ার্ক হ্যাজ বিন ডান, দা ওয়ার্ক হ্যাজ বিন ডান। অনেকেই ব্যাখ্যা দিতে পারেন এখানে বিন এর অর্থ কি, বিন কেন হলো। এই বিন এর অর্থ হচ্ছে হয়েছে, থেকেছে অথবা ছিল। আমরা ব্যবহার একটু দেখি। হি হ্যাজ বিন ইন আমেরিকা, এর অর্থ কি, এখানে বিন এর অর্থ কি, এই বিন এর অর্থ হচ্ছে সে আমেরিকায় থেকেছে, অর্থাৎ সে 10 বছর আমেরিকায় থেকে বাংলাদেশে চলে এসেছে। তাই আপনি তাকে উদ্দেশ্য করে বলছেন হি হ্যাজ বিন ইন আমেরিকা, সে আমেরিকাতে থেকেছে। দে হ্যাভ বিন আ লং টাইম হেয়ার, তারা অনেক দিন এখানে থেকেছে।
দে হ্যাভ বিন এ লং টাইম, এই যে বলেছি বি এর অর্থ থেকেছে, হয়েছে অথবা ছিল। তো এখানে হি হ্যাজ বিন ইন আমেরিকা, সে আমেরিকায় থেকেছে। আর দে হ্যাভ বিন এ লং টাইম হেয়ার, তারা এখানে অনেক দিন থেকেছে বা এখানে রয়েছে অনেক দিন হয়ে গেছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন আই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে এই কোম্পানিতে থেকেছি বা এই কোম্পানিতে কাজ করতেছি। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটা শুরু হয়েছে, এখনো চলমান রয়েছে। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে অঙ্কটি করছে। এছাড়াও প্যাসিভ ভয়েস করার জন্য সকল প্রকার পারফেক্ট টেন্সে বিন এর ব্যবহার হয়। কি বললাম? প্যাসিভ ভয়েস করার জন্য সকল প্রকার পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের ব্যবহার করার জন্য বিন এর ব্যবহার করা হয়। যেমন দেখবেন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, কাজটি তোমার দ্বারা করা হইয়াছে। দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার, কাজটি তার দ্বারা সম্পাদিত হয়েছে। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হইয়াছে ইন দিস ফিল্ড, এই মাঠে। কোন প্রকার টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য বিন এর ব্যবহার করা হয়। ফুটবল হ্যাজ বিন প্লেড অর্থাৎ ফুটবল খেলা হয়েছে, খেলাটা শেষ হয়ে গেছে, তাই আপনি বলছেন ফুটবল হ্যাজ বিন প্লেড, এটা কিন্তু পারফেক্ট টেন্স। তাই বলা হচ্ছে সকল প্রকার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিন এর ব্যবহার করা হয়। বিন এর বাংলা অর্থ হচ্ছে হয়েছে, থেকেছে অথবা ছিল। এবার দেখেন আমরা দেখব বিং এর ব্যবহার। বিং এই জায়গাটা আপনারা এতদিন বুঝতেন না, আজকে খুব ভালোভাবে আশা করি বুঝে যাবেন। কি বলা হচ্ছে, এখন আমরা আসি বিং এর ব্যবহার নিয়ে। বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করা হয়। মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এছাড়া অ্যাডজেক্টিভ হিসাবেও বসে থাকে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে অন্য অধ্যায়ে বিং এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরেও যে ব্যবহারগুলো থাকে দেখেন, দে ওয়ার বিং রুড, এটা মেইন ভার্ব হিসেবে বসেছে। দে ওয়ার বিং রুড অর্থাৎ তারা খুব রূঢ় হচ্ছিল। এখানে বি মানে কিন্তু হওয়া, এই বি ভার্বটা মেইন ভার্ব, এর সঙ্গে আইএনজি হয়েছে। যেমন আই অ্যাম ইটিং রাইস, এখানে বি কিন্তু হওয়া। আর এই যে বলেছি না তারা অসভ্য বা তারা রূঢ় হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, এই বি এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে বিং হয়েছে। আবার সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং বসে, এটা কিন্তু আমি আপনাদের বলেছি। সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং বসে। দ্য গার্ল ইজ বিং পানিশড, বালিকাটিকে শাস্তি দেওয়া হচ্ছে। একটা বাক্য মনে মনে একটু দেখেন তো, আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, এই বাক্যটা আমি একটু লিখে দেই আপনাদের, তাহলে সহজ হবে। এখানে একটু দেখেন, আই অ্যাম, EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE, আই অ্যাম ইটিং রাইস। এই বাক্যটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করব তখন কিন্তু এই রাইস প্রথমে চলে আসবে, RICE। রাইস ইজ, এইবার বিং আসবে, BEING। এই বিংটা কি? এই বিং হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। বি থেকে বিং চলমান, এই যে বলছে যে সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য বিং বসবে। তো এইটা কি? আই অ্যাম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, ইংরেজি বাক্য। এই কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বাক্যকে যখন প্যাসিভ করব তখন এখানে কিন্তু বিং এর ব্যবহার হবে। রাইস ইজ বিং, ভার্বের ভি3 ইটেন, EATEN, 1 মিনিট, রাইস ইজ বিং ইটেন বাই মি, বাই মি। দেখেন এই যে কন্টিনিউয়াস টেন্সটা করেছি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম ইটিং রাইস, যে কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মুড করতে গেলে সেখানে কিন্তু বিং এর ব্যবহার করতে হয়। তো এখানে রাইস ইজ বিং ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছে। নূপুর ভট্টাচার্য বলেন কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, হুম। যেমন এই PEEN বিনত্ব হয়েছে, থেকেছে, ছিল। হ্যাঁ হ্যাঁ, আর এই বি অর্থ তো হওয়া, কিন্তু আইএনজি যখন যোগ হয়েছে তাহলে এটার মিনিংটা কি?
পুরোটা? এইটার পুরোটার মিনিং হচ্ছে কাজটা করা হচ্ছে, চলমান ভাব বুঝাবে। রাইস ইজ বিং অর্থাৎ ভাত খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই মি। এখানে ইটেন কেন বসেছে? প্যাসিভ মুড করতে গেলে যে কোনো জায়গায়, যে কোনো প্যাসিভ মুডে বেশিরভাগ জায়গায় ভি থ্রি বসে, ভার্বের ভি থ্রি। তো এখানেও কিন্তু রাইস ইজ বিং, এখানে আর ইট হবে না। প্রথম বাক্যে দেখেন ইটিং ছিল, এখানে ইটেন করতে হবে। কেন করব? ওই যে ভয়েস চেঞ্জ করতে গেলেই আমার ভি থ্রি কাজে লাগবে। এখানে বিংটার অর্থ হচ্ছে হচ্ছে, করা হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই মি, ভাত খাওয়া কাজটা আমার দ্বারা হচ্ছে। ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে ফুটবল খেলা হচ্ছে। এটা মূলত প্রেজেন্ট, মানে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এই পার্টিসিপেলের ব্যবহারটা যখন দেখাবো তখন আপনারা বুঝবেন। ওই জিরান্ড এবং পার্টিসিপল কালকের ক্লাসেই দেখাবো, আগামী দিনের ক্লাসে। এটা একসঙ্গে দেখালে এই যে বারবার বলছি বিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটার ব্যবহারটা বুঝতে পারবেন। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো মনে রাখবেন এখানে বিং মানে হচ্ছে হচ্ছে বা চলছে বা ঘটমান। দা ওয়ার্ক ইজ বিং ডান, কাজটা করা হচ্ছে। এখানে বি ভার্বের পরে আইএনজি যুক্ত করা হয়েছে। বি মানে হওয়া, আর বিং মানে কি? হচ্ছে। অর্থাৎ এটা মনে রাখতে হবে, এই বিং মানে এখানে চলমান। মেনি পিপল আর বিং এফেক্টেড বাই দ্য করোনা ভাইরাস এভরিডে, প্রত্যেক দিন করোনা ভাইরাসে অনেক লোক আক্রান্ত হচ্ছে। এটা হচ্ছে এখানে বিং এর ব্যবহার। তো দেখেন এখানে কিছু হোমওয়ার্ক আপনাদের জন্য দিয়ে রেখেছি আমি আগে থেকেই। দে ড্যাশ, ড্যাশে কি হবে? অ্যাম, ইজ, আর, অজয়ার। সো হ্যাপি টু সি ইউ, দে আর হবে, কারণ দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। শি ড্যাশ ভেরি ট্যালেন্টেড, শি ওয়ার, না শি অ্যাম, না শি ইজ? নিশ্চয়ই শি ইজ হবে। তো হবে। এই বাক্যগুলো আপনারা একটু করে রাখবেন। এটা করার পরে আপনারা একটু দেখে রাখবেন, লিখে রাখবেন পরবর্তী ক্লাসে। নো, দে দে ওই, আচ্ছা, সো হ্যাপি টু সি ইউ। এটার অর্থটা এখানে হবে এরকম, দে আর, এটা দে ওয়ার দিলে হবে, দে ওয়ার সো হ্যাপি টু সি ইউ, তারা তোমাকে দেখে খুব খুশি হয়েছিল। অথবা দে আর দিলে হচ্ছে, এখানে আপনি যে টেন্সে ব্যবহার করবেন সেইভাবে। তারপর এখানে শি ড্যাশ ভেরি ট্যালেন্টেড, এখানে শি এর পরে ওয়ার হয় না, অ্যাম হয় না, এখানে হবে ইজ। শি ইজ ভেরি ট্যালেন্টেড। তারপর কি হবে? মাই প্যারেন্টস ইজ বিং আর ইন দা লিভিং রুম। এটা কি হবে আপনি একটু করবেন, এটা আমি বলে দিলে তো বলা হয়ে গেল, এটা একটু করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা। তো আজকে পরপর অনেকটা ক্লাস নিয়েছি, একটু ক্লান্ত। পরবর্তী দিন আপনাদের সঙ্গে আবার কথা হবে, আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ টু এভরিওয়ান।